গরমকাল। বাথরুমে শাওয়ারের জলে স্নান করছিল পরমা। খুব আরাম পাচ্ছিল সে। তার দেহ ফাঁকা, গায়ে এক বিন্দু বস্ত্র নেই। মৃদু গান করতে করতে সে স্নান করা উপভোগ করছিল। হঠাৎ মনে পড়ল সে তো জামা কাপড় আনতে ভুলে গেছে। সে ডাক দিল তার স্বামী নিখিলকে। এখানে একটু জামা কাপড়টা দিয়ে যাও না, আমি জামা কাপড় আনতে ভুলে গেছি। নিখিল বলল, আমি আসছি ডার্লিং, তোমার জামা কাপড় আর দরকারই পড়বে না। 1 মিনিট অপেক্ষা না করে নিখিল জোর করে বাথরুমে ঢুকে গেল। এই মিষ্টি মধুর প্রেমের গল্পটি শুনুন। সত্যি বলছি, আপনাদের মন ভালো হয়ে যাবে। আজ সব হারিয়েছে পরমা। বাবার মৃত্যুদিন। মৃতদেহটা পোড়াবে এমন লোকেরও অভাব তার জীবনে। এতটাই একাশে 2জন লোক তার সঙ্গে মরা পড়াতে এসেছে। এখনও চিতা জ্বলছে। সর্বহারা পরমা বাবার চিতার সামনে বসে আছে। লোক দুটো আগুন ধরিয়ে কখন বাড়ি চলে গেছে। পরমার আর বাড়ি যাবার মন নেই। বাড়িতে তার কেউ নেই। তার পাড়া প্রতিবেশীরাও তাকে ভালোবাসে না। জন্মের পরেই মা মারা গিয়েছিল, তাই সবাই অপয়া বলে পরমাকে। সেই কোন ছোটবেলায় মা মারা গেছে। বাবাই তার জীবনের একমাত্র সম্বল। দিন এনে দিন খায়। বাবার সঙ্গে আনন্দেই কাটত তার জীবন। আজ তাও শেষ। মা মারা গেছে বলে কোনো দিন তার বাবা তাকে অযত্ন করেনি, অপয়াও বলেনি। আজ সেই বাবাই নেই। কয়েকবার মনে হয়েছে বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে, কিন্তু পারেনি। বাবার সৎকার শেষে নদীর ঘাটে গিয়ে সর্বহারা পরমা বসে থাকে ঘন্টার পর ঘন্টা। চোখে তার এক বিন্দুও জল নেই। অতি শোকে পরমা পাথর হয়ে গেছে। একটু দূরে একটা যুবক বসে রয়েছে, তারই মতো করুণ অবস্থা। ছেলেটির চোখে জল। পরমা লক্ষ্য করল, কিন্তু গুরুত্ব দিল না। খানিকটা পরে ছেলেটা পরমার দিকে দেখল, তারপর জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? তুমি ওখানে বসে আছো কেন? আমার বাবা মারা গেছে আজ। এই পৃথিবীতে আমার আজ থেকে নিজের বলতে আর কেউ রইল না। ছেলেটি বলল, তোমার মতোই আমারও একই অবস্থা। আজ আমার মা মারা গেছে। আমারও পৃথিবীতে নিজের বলতে আর কেউ নেই। বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছে। পরমা জিজ্ঞাসা করল, তোমার নাম কি? আমার নাম নিখিল, আমার দাসপাড়ায় বাড়ি। তোমার নাম কি, কোথায় বাড়ি? পরমা নিজের নাম বলল এবং ঠিকানা বলল। নিখিল ওর পাশের গ্রামেরই ছেলে। তারপর দুজনে গল্প করতে লাগলো। নিজেদের জীবনের সব ঘটনা একে অপরকে খুলে বলল। নিখিল আর পরমার পিছুটান বলতে কেউ নেই, কিচ্ছু নেই। দুঃখে ওরা সারা দিন নদীর ঘাটে বসে রইল এবং গল্প করল। এরই মধ্যে কখন নিখিল পরমার কাছাকাছি চলে গেছে, পাশে বসে আছে এবং পরমাও নিখিলের কাছের হয়ে গেছে, তা তারা বুঝতেও পারেনি। এইভাবে গল্প করতে করতে রাত হয়ে গেছে। নিজের হাত ঘড়িতে সময় দেখে নিখিল বলল, এখন রাত 10টা বাজে। এত রাত পর্যন্ত তুমি এখানে একা বসে থাকবে? চলো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। পরমা বলল, না, আমার বাড়ি যাবার আর একদম ইচ্ছে নেই। নিখিল বলল, তা বললে হবে? একা রাত, এত রাতে মেয়ে মানুষ বাইরে থাকলে পাড়ার লোকে নিন্দে করবে। চলো পরমা, তোমায় আমি বাড়ি পৌঁছে দিই। কালকে তোমার সঙ্গে আমি দেখা করতে আসব। পরমা বলল, পাড়ার লোকে আমায় দেখতেই পারে না। আমি বাড়িতে থাকি না থাকি তাদের কিছু যায় আসে না। আমি যে অপয়া, জন্মের পরেই মাকে খেয়েছি। পাড়ার লোকে আমায় 2 চক্ষে সহ্য করতে পারে না। নিখিল হাত দিয়ে পরমার মুখ চেপে ধরল। ছি পরমা, এসব কথা বলতে নেই। তোমার মা মারা গেছে, তাতে তোমার দোষ কি? পরমা কাঁদতে লাগলো। পরমাকে নিখিল নিজের বুকে টেনে নিল। পরমা কতক্ষণ যে একটা আশ্বস্ত জায়গায় মাথা দিয়ে শুয়েছিল তা সে নিজেও জানে না। যখন বুঝতে পারল সদ্য পরিচিত একটা ছেলের বুকে মাথা দিয়ে সে শুয়ে আছে, তখন মাথাটা তুলে নিল। নিখিল আর দেরি না করে বলে ফেলল, পরমা, তোমায় আমার খুব ভালো লেগেছে। আমারও কেউ নেই,
তোমারও কেউ নেই, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে? পরমা ফ্যাল ফ্যাল করে নিখিলের মুখের দিকে চেয়ে রইল। তারপর বলল, আমাকে তুমি নিজের করে নেবে? কিন্তু আমি যে অপয়া, আমি যে খুব গরিব, তোমায় দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। পরমা, তোমার থেকে আমি ভালোবাসা চাই, আর কিচ্ছু নয়। আমার মায়ের থেকে আমি ভালোবাসা পেতাম, সেই জায়গাটা না হয় তুমি পূরণ করো। তার জন্য তো টাকা পয়সা লাগে না পরমা। পরমা আর কিচ্ছু বলতে পারল না। নিখিল আবার পরমাকে নিজের বুকে টেনে নিল। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। নদীর ঠান্ডা হাওয়ায় দুজনেরই ভীষণ শীত পেতে লাগলো। কেউ কোথাও নেই, দুটো ভালোবাসা প্রার্থী প্রাণ একে অপরের হয়ে বসে রইল। নিখিল বলল, পরমা, তোমার শরীর খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো আমরা ঠাকুরের আটচালায় গিয়ে বসি। পরমাকে সে হাত ধরে নিয়ে গেল সেখানে। পরমা যেন নিখিলের হয়ে গেছে এখন থেকেই। বাকরুদ্ধ, কিছুই বলতে পারল না। ওরা দুজনে ঠাকুর ঘরে গিয়ে মেঝেতে বসল। নিখিল জড়িয়ে ধরল পরমাকে। হালকা প্রদীপের আলোয় নিখিল পরমার দিকে চেয়ে রয়েছে। কি সুন্দর লাগছে পরমার মুখটা। মুখখানি হাতে ধরে নিখিল বলল, আমাকে সত্যিকারের ভালোবাসবে তো পরমা? উত্তরে পরমা কিচ্ছু বলতে পারল না, শুধু জিজ্ঞাসা করল, তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? কোনোদিন ঠকাবে না তো? নিখিল বলল, কখনোই নয় পরমা, যদি গাছতলাতেও থাকি তাও তোমাকে সঙ্গে নিয়েই থাকবো। ভিক্ষা করে তোমায় খাওয়াবো, কোনোদিন অসৎ কাজ করব না। যদিও ভগবানের কৃপায় খাওয়া পড়ার অভাব আমার নেই। পরমা বলল, যত দিন বাঁচবো তোমার হয়ে থাকবো, আর তোমায় ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আলতো করে চুম্বন এঁকে দিল নিখিল পরমার ঠোঁটে। পরমার মুখটা লজ্জায় নিচু হয়ে গেল। পরমাকে জড়িয়ে নিখিল সারাটা রাত কাটিয়ে দিল, কিন্তু নিখিল পরমার সম্মান নষ্ট হতে দিল না। সকাল হতে নিখিল বলল, পরমা, তুমি বাড়ি যাও, 3 দিন পর আমি তোমায় নিতে যাব। 3 দিনে তোমার বাবার কাজ সম্পূর্ণ করো, আমিও আমার মায়ের কাজ সম্পূর্ণ করব, তারপর আমরা বিয়ে করব। পরমা স্বামীর আশীর্বাদ নিয়ে বাড়ি গেল। 3 দিনে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে পাড়ার লোকের থেকে পরমাকে, কিন্তু পরমা নিজের মনকে শক্ত রেখেছে এবং নিখিলের জন্য অপেক্ষা করেছে। 3 দিন পর সকালে নিখিল পরমাকে আনতে এসেছিল। পাড়ার লোক যথারীতি ঘিরে ধরেছিল ওদের বাড়িটা, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের মতের বিরোধিতা কেউ করতে পারেনি। হাত ধরে পরমাকে সবার সামনে নিয়ে গিয়ে কালীমায়ের মন্দিরে বিয়ে করেছিল। ব্রাহ্মণ ডেকে মা কালীকে পরিক্রমা করে অগ্নিকে সাক্ষী রেখে পরমার মাথায় সিঁদুর পরিয়েছে নিখিল। আজ থেকে ওরা স্বামী স্ত্রী, একে অপরকে ছাড়া ওদের আর কেউ নেই পৃথিবীতে, তাই হয়তো ভালোবাসাটা একটু বেশি ওদের। ফুলশয্যার রাতে পরমা আর নিখিলের সমস্ত দূরত্ব এক হয়ে যায়। পরমা নিজের শরীরটা সঁপে দেয় নিখিলকে। নিখিলও যত্ন করে আগলে নেয় তাকে। 2 দিন পরে সদ্য বিবাহিতা, মাথায় টকটকে সিঁদুর পরা পরমা বাথরুমে স্নান করছিল। আজ তার মনের সমস্ত দুঃখ এবং ভাবনা যেন দূর হয়েছে। তার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ আছে বলে পরমা মনে করে না। হালকা গুনগুন করে গান করতে করতে শাওয়ারের জলে স্নান করছিল পরমা। শরীরে এক ফোঁটা বস্ত্র নেই পরমার। তখন হঠাৎ মনে পড়ল যে সেই জামা কাপড় আনতে ভুলে গেছে। নিখিলকে ডাক দিল, এখানে একটু জামা কাপড়টা দিয়ে যাও তো, আমি জামা কাপড় আনতে ভুলে গেছি। নিখিল বলল, যাচ্ছি ডার্লিং, আর তোমার জামা কাপড়ের কোনো দরকার পড়বে না। এই বলে জোর করে বাথরুমে ঢুকে গেল। দুটো শরীর এক হয়ে গেল। শাওয়ারের জলে দুটো শরীর ভিজতে লাগলো। বাথরুমের উষ্ণতা যেন অনেকখানি বেড়ে গেছে। ভালো আছে ওরা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।